বেশি বা কমের কথা এখানে আসছে না। আমার কথা হচ্ছে আমি কেন টেস্ট করব, তার নিশ্চয়ই একটা কারণ দেখাতে হবে। আমি যদি বলি ওয়াই শুড টেস্ট, কেন আমরা টেস্ট করব, তোমাকে কোশ্চেনই করলাম আমি যে আমি কেন ট্রান্সফর্মার টেস্ট করতে চাই, তার বিহাইন্ডে তুমি একটা লজিক দেখাও আমাকে, যে এই লজিকের কারণে আমি ট্রান্সফর্মারটা টেস্ট করবো। একটা জিনিস আমি বানাই সেই জিনিসটা আমি ঠিকঠাকই বানাইছি, আমি যে থিওরি অনুযায়ী বানানোর কথা আমি সেই থিওরি অনুযায়ী বানিয়েছি। বানানোর পরে এখন তো টেস্টের কী দরকার আছে, টেস্ট করতে গেলে আমার কত ঝামেলা আছে, কত জিনিস বের করতে হবে, সেগুলো করার দরকার আছে। ডিরেক্টলি আমি লাগাই দিই, লাগানো যাবে না কেন? টেস্টিং এর পারপাসটা যদি তুমি না বলতে পারো, তুমি টেস্টিং করে কি লাভ? যে কোনো জিনিস করার আগে সে কি পারপাস সার্ভ করবে সেই জিনিসটা যদি আমি না জানি, গোল ছাড়া বল নিয়ে দৌড়ে লাভ আছে? গোল ছাড়া বল নিয়ে দৌড়ে লাভ নেই। আমার টার্গেট হচ্ছে কি গোল দেওয়া। গোল দেওয়া যদি আমার টার্গেট হয় তাহলে কোন জায়গায় কোন বারটা আছে সেদিকে দৌড়াতে হবে। ট্রান্সফর্মার টেস্টিং এর তো একটা গোল আছে, যে এই গোলগুলো আমি ট্রান্সফর্মার টেস্টিং থেকে অ্যাচিভ করতে চাই। ট্রান্সফার টেস্টিং এর গোলগুলো ছিল যে ইফিসিয়েন্সি মেজার। কেন আমি ইফিসিয়েন্সি মেজার করবো ট্রান্সফরমারে? কি দরকার ট্রান্সফার ইফিসিয়েন্সি মেজার করার? কারণ স্যার ইনপুটে আমি যে ভোল্টেজটা দিচ্ছি বা পাওয়ারটা দিচ্ছি, ইনপুটে যে পাওয়ারটা দিচ্ছি, ভোল্টেজ না পাওয়ার দিচ্ছি, এটা আমি সঠিকভাবে আউটপুটে পাচ্ছি কি না এটা দেখার জন্য। দেখার জন্য। আচ্ছা, কথা ঠিক। যেমন আমি ট্রান্সফরমার তো এক এনার্জিকে অন্য এক এনার্জি ভোল্টেজ লেভেল চেঞ্জ করে এই সেম এনার্জি অন্য জায়গায় দিচ্ছে, পাওয়ারটা দিচ্ছে। এখন আমি পাওয়ারটা নিলাম, সেই পাওয়ারটা যদি আমার যে মাঝে যে ইন্টারমিডিয়েট ডিভাইসটা আছে, ডিভাইসটা যদি পাওয়ারটা নষ্ট করে ফেলে, তাহলে তো আমার জেনারেশন করতে হবে বেশি। জেনারেশন করতে হবে বেশি, না হলে তুমি ডিভাইস চালাতে পারবো না। সো আমার যে সাপ্লাই এনার্জিটা আসছে সেই এনার্জিটা যেন সর্বোচ্চ পরিমাণে আমি ব্যবহার করতে পারি। সো আমার ইফিসিয়েন্ট ডিভাইসের প্রয়োজন। আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে এই এফিসিয়েন্সি কতটা তোমার মনে হয়? যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে এফিসিয়েন্সি কতটা মনে হতে পারে? কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি একটু বেশি হয় নর্মালি, হাইড্রো পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি নর্মালি একটু বেশি হয়। কিন্তু নর্মাল এভারেজ যদি চিন্তা করো 40 থেকে 45-এর ভিতরে, কম্বাইন হলে সেটা 50-এর উপরে বা 60-এর আশেপাশে হয়। নর্মালি তুমি 40 থেকে 45-এর ভিতরে। যদি মনে করো তুমি 1 কিলোওয়াট এনার্জি জেনারেট করতে চাও, তাহলে যদি তোমার এফিসিয়েন্সি হয় 45%, তাহলে কিন্তু তোমাকে এনার্জি মানে পাওয়ারটা দিতে হবে আরও অনেক বেশি। মানে যে পরিমাণ এনার্জি তুমি বার্ন করছো সেই পরিমাণ এনার্জি আউটপুটে পাচ্ছ না, তাই তো? মানে তোমার মনে করো কোল বলো, যে কোলস বা বিভিন্ন মিনারেলস যেগুলো আছে, যে ডিজেল বলো, পেট্রোল বলো বা গ্যাস বলো, কোল মানে গ্যাস কয়লা। তা এখন এই জিনিসটাতে এনার্জি স্টোর করা আছে, এই এনার্জি সম্পূর্ণরূপে কিন্তু আমরা হারভেস্ট করতে পারি। নর্মালি একটা পাওয়ার প্ল্যান্টে কী করা হয়, যদি তুমি একটা কোল বেসড পাওয়ার প্ল্যান্ট করে, তা তুমি কোনো পাওয়ার প্ল্যান্টের কথা চিন্তা করলে একটা জিনিস ওরা করা হয়, এটা টারবাইন ঘোরানো। কমন প্রসেস হচ্ছে টারবাইন ঘোরানো, এক্সেপ্ট সানলাইটকে কনভার্ট করে যে সোলার প্যানেল ওইটা পাবো। এর মেইন প্রসেস হচ্ছে আমি টারবাইন ঘোরাতে চাই। টারবাইন ঘোরাতে গেলে ওরা মনে করে একটা স্টিম জেনারেট করে, সেই স্টিমটা একটা বাতাসের মতো কাজ করতে পারে, হাই রেটে ফ্লো করাইতে পারি। সো মেইন টার্গেট থাকে যেন আমি স্টিম জেনারেট করতে পারি, আমি স্টিম প্রডিউস করতে পারি। স্টিম যদি প্রডিউস করতে পারি, হাই প্রেশার স্টিমটাকে যদি আমি কোনো টারবাইনের যদি চালাই দিতে পারি, তাহলে টারবাইনটা ঘুরবে, টারবাইনের সঙ্গে জেনারেটর লাগানো থাকবে, বল ড্রাইভ লাগানো থাকবে, সো সে জেনারেট করতে থাকবে। এখন এই প্রসেসটা করার জন্য প্রথমে আমাকে যেটা করা হয়, আমরা যদি কোল বেসড পাওয়ার প্ল্যান্ট হয়, সে কয়লা পোড়ায় আমাকে এনার্জিটা হারভেস্ট করতে হবে। সো কয়লা কোথাও থেকে ইম্পোর্ট করা হয়, অথবা পাশে খনি থেকে আনা, এনে ওই কয়লাটাকে আবার প্রসেসিং করা হয়। কয়লাকে প্রসেস করে বয়লারের নিচে মনে করো তাপ দিতে হবে। ওই কয়লা জ্বালায় আমরা কী করবো, হিট প্রডিউস করি। সেই হিটটা আমি কোথায় দিব? বয়লারে। বয়লারের ভিতর কী আছে? পানি আছে, সেখানে এটাকে গরম। এখন এই যে বয়লারের একটা এফিসিয়েন্সি আছে, আবার বার্নিং একটা এফিসিয়েন্সি আছে। মনে করো বয়লার 100% এনার্জি নিলে 100% এনার্জি সে জেনারেট করতে পারে না, বা 100% স্টিম জেনারেট করে না। আবার যখন তুমি পোড়াচ্ছ, কয়লাটা যদি ভালোভাবে না পড়ে, তাহলে একটু সমস্যা আছে, তাই না? এই সমস্ত কারণে আমাদের এফিসিয়েন্সি এত লস হয়। অনেক লস আছে, অনেক লস। এটা যদি 100% হতো তাহলে অনেক কিছু সম্ভব হতো। অল্প পরিমাণ মানে
ম্যাটেরিয়াল বার্ন করে আমি অধিক পরিমাণে এনার্জি পেতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের সিস্টেমের ইফিসিয়েন্সি অনেক কম, কম্বাইন সাইকেলে আমার আলাদা কিছু ইউজ করে, যার জন্য ফ্লু গ্যাসটাকে ওরা ইউজ করতে পারে, যখন পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং করবা তখন করতে হবে। কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্টে একই সাথে ফ্লু গ্যাসটা নিয়েও কাজ করা হয়। সর্বোচ্চ কত পার্সেন্ট আছে? 60 অ্যাবাভ 60। না আমাদের দেশ ছাড়া। না, এটা ঠিক এই মুহূর্তে আমি জানি না যে সর্বোচ্চ এফিসিয়েন্সি কত, তবে অ্যারাউন্ড 60-এর মাঝে যদি কম্বাইন সাইকেল হয় সেটা অ্যারাউন্ড 60 আসলে তার বেশি। কম্বাইন সাইকেল মানে হচ্ছে একবারে দুইটা প্রসেসকে চালাবে, কম্বাইন সাইকেল দুইটা সাইকেল একবারে চালাবে, এই জন্য বলা হচ্ছে কম্বাইন সাইকেল পাওয়ার। ওকে, মনে করো যে একটা হিট আসছে, সেই হিটটাকে মানে হিটের একটা ফুল গ্যাস আছে, সেই গ্যাস তো আমি যদি চিমনি দিয়ে বের করে দিতাম তাহলে ওই হিটটা তো লস হয়ে যেত। সো আবার এমন একটা প্রসেস চালানো হয় যে প্রসেসের মধ্যে গেলে ওই হিটটার কিছুটা এনার্জি ওই আরেক সাইকেলে আমি দিতে পারি, ওই হিটটাকে কাজে লাগাবো। ওই হিট দুইটা কাজে ব্যবহার করে, একটা হচ্ছে ইকোনোমাইজার আর হচ্ছে কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্টে আলাদা করে আবার স্ট্রিম জেনারেট করার জন্য। এখন এই ইফিসিয়েন্সির জন্য আমাদের এই সমস্ত জায়গায় ওখানে 40% বা 50% ইফিসিয়েন্সি আছে, তারপরে যদি সাপ্লাইয়ের দিকে এসে আরও ইফিসিয়েন্সি কমে যায় তাহলে অধিক লস। যদিও আমরা এখানে চোখে দেখতেছি না, এখানে চোখে দেখতেছি না, কিন্তু যেখানে কোরআন হচ্ছে সেখানে তো দেখতে পাচ্ছি, তাই না? এই সমস্ত কারণে ইফিসিয়েন্সির দিকে সবসময় আমাদের নজর দিতে হবে। আমাদের এমন কোনো এনার্জি নেই যে এনার্জি আমি লস করলে আমার কোনো ক্ষতি হবে। এখন চিন্তা করো, গত গত 10 বছরে পৃথিবীর তাপমাত্রা অ্যারাউন্ড 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে। তোমার মনে হতে পারে যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইজ নাথিং, কোনো ব্যাপার না, 1 ডিগ্রি বাড়ছে তো কী হয়েছে, কিন্তু 1 ডিগ্রি বাড়লে সি লেভেলের উচ্চতা বাড়বে। কেন বাড়বে সি লেভেলের উচ্চতা? কারণ এই যে অ্যান্টার্কটিকা মহাদেশে বরফ পড়ছে, বরফ যদি বলে সি লেভেল বাড়বে, সাথে সাথে আমাদের যে কোস্টাল এরিয়াগুলো আছে, উপকূলীয় এলাকা যেগুলো আছে, যেমন সাতক্ষীরা বলো, মানে খুলনার ওই কক্সবাজার এরিয়াটা অনেক এলাকায় করা যায়, মালদ্বীপ যে রাষ্ট্রটা আছে বলাই যায়, এই সমস্ত জায়গায় যে লোকগুলো থাকবে, এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে সমস্যার সম্মুখীন হতে গেল, তাহলে পৃথিবী একটা ইমব্যালেন্স সিস্টেম হয়ে যাচ্ছে। এই ইমব্যালেন্সটাকে রোধ করার জন্য এনভায়রনমেন্টে অনেক ইস্যু নিয়ে কাজ করা হয়, বিশেষ করে কোনো কাজ লাগে, আমরা আরও বেশি করে কার্বনের ইমিশন বাড়াচ্ছি। স্যার ইউরোপ কান্ট্রিতে তাপ বেড়ে বেড়ে উঠতেছে স্যার, অনেক ইয়েস। ওগুলো তো ইসের জন্য দাবদাহের জন্য করতেছে, ওগুলো তো ন্যাচারাল প্রাকৃতিক কারণ, কিন্তু আমরা তো মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী। মানুষ পৃথিবীর সবথেকে হিংস্র, তুমি যতই বাঘসিংহ বলো না কেন ওরা মানুষের কাছে কিছুই না, বাঘসিংহ মেরে আমরা ইয়ে করতে হয় একদম শেষ করে কাছে রেখেছি। আচ্ছা, অনেক কথাই বলে আমি ইফিসিয়েন্সি, তাহলে একটা সিস্টেম যখন আমি বানাবো সেই সিস্টেমটা অনেক সময় বলে না যে তোর কোনো ইফিসিয়েন্সি নেই, একটা কাজ করতে দিলে তুই ভালোভাবে পারিস না, তোর ইফিসিয়েন্সি লেভেল একটা লো। তার মানে আমাকে যে পরিমাণ ইনফরমেশান বা যে পরিমাণ সিস্টেমে ইনপুট দেওয়া হচ্ছে, আউটপুটে আমি সেই পরিমাণ দিতে পারছি না, তার মানে আমার দক্ষতার প্রবলেম আছে, আর দক্ষতার প্রবলেম থাকলে আমার ভিতরে বেশি পরিমাণ এনার্জি লস হতে থাকবে। এই সমস্ত কারণ হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি মেজার করা দরকার, এবং ট্রান্সফর্মার ইফিসিয়েন্সি মেজার করতে হবে, কারণ হচ্ছে যাতে আমি যে ইনপুট এনার্জিটা, ইনপুট সোর্সের যে এনার্জিটা আসবে ওটাতে লস করে না হবে। লস না করলে যে পরিমাণ আসবে, মাঝে শুধু আমার কী কাজটা করবে, ভোল্টেজটাকে আপ ডাউন করবে, আর কোনো কিছু করবে না, ভোল্টেজ লেভেলটা শুধু আপ অ্যান্ড ডাউন করবে, কোনো এনার্জি যাতে সে লস না করে সেই দিকে আমার খেয়াল রাখতে হবে। এই জন্য হাইলি 100% সম্ভব না, হাইলি যতটা সম্ভব সেই পরিমাণ এনার্জি মানে এফিসিয়েন্ট ডিভাইস আমাদের তৈরি করতে হবে। তার জন্য যে সমস্ত জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সেই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এফিসিয়েন্সি হচ্ছে আচ্ছা, গত ক্লাসে কি আমার রিপিট করার দরকার আছে? আচ্ছা, টেস্টিংয়ের কথা যখন টেস্টিংয়ের কথা আসছে, আচ্ছা টেস্টিং এইটা শুরু করে টেস্টিংয়ের পারপাস বলতে হবে, এফিসিয়েন্সি মেজার করতে হবে। টেস্টিংয়ের জন্য আমার এফিসিয়েন্সি মেজার করতে হবে, তাই তো? আর হচ্ছে ট্রান্সফরমারের কিছু প্যারামিটার্স আছে, কনস্ট্যান্ট, সার্কিট কনস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল সার্কিটের কিছু কনস্ট্যান্ট, এই কথাগুলো কেন বলতে পারবো? আমি যখনই বলবো যে আমি কী কারণে ট্রান্সফরমার টেস্টিং করবো, প্রথম কথা আসতে হবে যে স্যার ট্রান্সফরমার এফিসিয়েন্সি মেজার করতে চাই, ট্রান্সফরমার এফিসিয়েন্সি কতটা, এই ট্রান্সফরমার এফিসিয়েন্ট কতটা সেটা দেখতে চাই। আরেকটা দেখতে চাইবো যে ট্রান্সমিটারের ইন্টারনাল প্যারামিটার্স যেগুলো আছে, যেটা ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট বের করতেছি, যে আর নট এক্স নট, আর ওয়ান এক্স ওয়ান, আর টু এক্স টু, এই যে প্যারামিটার্সগুলো আছে এই প্যারামিটার্সগুলো আমাকে বের করতে হবে।
আরেকটা রিজন ছিল যে আমার হচ্ছে ভোল্টেজ রেগুলেশন কেমন হয়। ভোল্টেজ রেগুলেশন বলছিলাম যে তার ইনডিউসড ভোল্টেজের সাথে টার্মিনাল ভোল্টেজের পার্থক্যটা কতটুকু হচ্ছে এই জিনিসগুলো বের করতে হবে। যখন এই কথাগুলো বলি আমি তখন মনে হচ্ছে জিনিসটা সহজ, কিন্তু তোমাকে যখন জিজ্ঞেস করছি তখন আমি পারছি না। একই কোশ্চেন 3 ক্লাস নিয়েছি, 3 ক্লাসে বলতেছি, কিন্তু ক্লাসে আমি ফুলফিল আনসার পাই। এখন আসি আমরা ওই সমস্ত জিনিস বের করার জন্য আমরা দুইটা টেস্ট করেছিলাম, একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। দুইটা জিনিসই আমরা দেখেছিলাম। এবং শর্ট সার্কিট টেস্টটা আমরা করতেছিলাম হচ্ছে হাই ভোল্টেজ সাইডে আমরা শর্ট সার্কিট টেস্ট করছিলাম, আর ওপেন সার্কিট টেস্ট হচ্ছে লো ভোল্টেজ সাইডে। অর্থাৎ এই টেস্ট করা মানে কি, হাই ভোল্টেজ সাইডে হচ্ছে আমি মেজারমেন্টগুলো নিচ্ছি, আর লো ভোল্টেজ সাইডে আমি ওপেন সার্কিট টেস্ট হচ্ছে লো ভোল্টেজ সাইডে মেজারমেন্টগুলো নিচ্ছি, হাই ভোল্টেজ সাইড হচ্ছে আমি হাই ভোল্টেজ সাইড শর্ট সার্কিট টেস্ট হচ্ছে হাই ভোল্টেজ সাইডে মেজারমেন্টগুলো নিচ্ছি। এখন এর মাঝে আরো কতগুলো কোশ্চেন ছিল যে হাই ভোল্টেজ সাইডে কেন শর্ট সার্কিট টেস্টটা করবো, শর্ট সার্কিট টেস্টটা হাই ভোল্টেজ সাইডে কেন করবো। কারণ হচ্ছে আমি এখানে শুধু ট্রান্সফরমারের যে কপার লসটা আছে, কপার লসটা মেজার করতে চাই, এর বাইরেও অন্য কোনো লস মেজার করতে চাই না। যেহেতু কোর লসটা নির্ভর করে হচ্ছে আমার কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে তার উপর। সো যখন আমি শর্ট সার্কিট টেস্টটা করব তখন সেকেন্ডারি সাইড মানে লো ভোল্টেজ সাইড যখন শর্ট করব তখন রেটেড সাপ্লাই না দিলেও রেটেড কারেন্টটা ফ্লো হবে, যেহেতু শর্ট করে দেওয়া আছে। সো আমার রেটেড ভোল্টেজ লাগতেছে না, যেহেতু রেটেড ভোল্টেজ লাগছে না সেহেতু আমার ভিতরে যে কোর লসটা রেটেড হবে, কোর লসটা জন্য খুব কম। এই জন্য আমি এটাকে হাই ভোল্টেজ বিল্ডিংয়ে মেজার করবো আর লো ভোল্টেজ টাইপকে শর্ট করে দেবো। আর ওপেন সার্কিট টেস্টে আমি বলছিলাম যে লো ভোল্টেজ বিল্ডিংয়ে করবো, তার কারণ কি ছিল? একটা কারণ হতে পারে যে পরিমাণ লোড আছে ওই পরিমাণ লোড পাবো না আমি, আর কি ওই পরিমাণ লোড না দিলে মিউচুয়াল ফ্লাক্সটা পাবো, মানে ম্যাক্সিমাম রেটেড মিউচুয়াল ফ্লাক্সটা পাবো না, তাহলে ম্যাক্সিমাম রেটেড কোর লসটা পাবো না। আর ছিল হচ্ছে কারেন্টটা মেজার করবো, কারেন্টটা মেজার করবো, সঠিক অ্যাকুরেসিটা আমরা পাবো। যদি হাই ভোল্টেজ সাইডে করি তাহলে সঠিক অ্যাকুরেসিটা পাবো। এই সমস্ত কারণে হচ্ছে আমরা লো ভোল্টেজ উইন্ডিংয়ে আমি ওপেন সার্কিট টেস্টটা পরিচালনা করি। এই ছিল মোটামুটি কয়েকদিনের পড়ালেখা। এখন আসি ট্রান্সফরমারের এফিসিয়েন্সি নিয়ে। আর এফিসিয়েন্সি মানে আসবে হচ্ছে একটা ডিভাইস আমি বানিয়েছি, ডিভাইসে কী পরিমাণ ইনপুট দিচ্ছি, কী পরিমাণ আউটপুট পাচ্ছি। সো এফিসিয়েন্সি হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। এখন গত ক্লাসে আমি বলেছিলাম যে ট্রান্সফরমারে ডিরেক্টলি লোডেড অবস্থায় তার এফিসিয়েন্সি বলো বা তার টেস্টিংটা আমি করি, তার কারণগুলো এখানে বলা আছে। সিন্স দ্য এফিসিয়েন্সি অফ এ ট্রান্সফরমার ইজ ভেরি হাই, ট্রান্সফরমার এফিসিয়েন্সি অনেক বেশি, ইভেন 1% অফ এরর ইন ইচ ওয়াটমিটার, 1% এররও যদি কোনো ওয়াটমিটারে ঘটে থাকে তাহলে মে গিভ রেডিকুলাস রেজাল্ট, মানে হাস্যকর কোনো রেজাল্ট দিতে পারে। মনে করো ওয়াটমিটারে রিডিং নেওয়ার সময় যদি আমি সেটাকে এমনভাবে অন লোড অবস্থায় করলাম যে আমার মেজারমেন্টে 1% ভুল হয়ে গেছে, 1% ভুল হতে পারে, রেজাল্টটা শো করতে পারে 100%-এর উপরে। রেডিকুলাস মানে বোঝাচ্ছে যে এফিসিয়েন্সিটা 100%-এর উপরে হতে পারে। কি হতে পারে? না, সর্বোচ্চ হতে পারবে 100%, তার থেকে কম হতে পারে, তার থেকে বেশি হতে পারে। সো এই যে মেজারমেন্ট করার সময় যদি আমার রিডিংয়ে সামান্যতম একটু ভুল হয়, মাত্র 1%-এর কথা বলছি, তাতেও আমার রেজাল্টটা রেডিকুলাসলি অনেক বেশি হাই হতে পারে। এরপর কনসিডারেবল পাওয়ার ইজ ওয়াস্টেড, মানে যদি আমি ডিরেক্টলি লোডের অবস্থায় করি, এখানে কি বলছে, ক্যান বি ডিটারমাইন্ড বাই ডিরেক্টলি লোডিং, এই এফিসিয়েন্সিটা ডিরেক্টলি লোডিং করেও মেজারমেন্টটা করা যায়। অ্যান্ড মেজারিং দ্য ইনপুট অ্যান্ড আউটপুট পাওয়ার, এ বলতে যাচ্ছে যে ট্রান্সফরমারটাকে আমি ডিরেক্ট লোডিং দিয়ে মানে লোডেড অবস্থায় রেখে এফিসিয়েন্সি মেজার করতে পারি, অথবা আমি শুধুমাত্র ইনপুট এবং আউটপুট পাওয়ার ক্যালকুলেট করেও মেজারমেন্টটা করতে পারি। এখন নিচে দেখানো হচ্ছে কেন ডিরেক্টলি আমি লোডিং দিয়ে কেন এফিসিয়েন্সি মেজার করি, ডিরেক্টলি লোডেড অবস্থায় কেন মেজার করি না। এইখানে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টের কথা বলছিলাম। বলছে যে 1% ভুল হলে ওয়াটমিটার রিডিংয়ে তাহলে
এই ইফিসিয়েন্সিটা 100% উপরে দেখাতে পারে। আবার বলছে কনসিডারেবল পাওয়ার ইজ লস্ট, বলছে যে বড় একটা ট্রান্সফরমার টেস্ট করার জন্য বড় লোড লাগবে। এখন বড় লোডটা লাগালাম, শুধু শুধু পাওয়ার জেনারেট করে ওই লোডটা চালাই দিলাম, পাওয়ারটা টোটালি নষ্ট হয়ে যাবে, সেটা একটা সমস্যা। ডিফিকাল্ট টু হ্যাভ এ ডিভাইস দ্যাট ইজ ক্যাপাবল অফ অ্যাবজর্বিং অল আউটপুটস পাওয়ার, মানে খুবই কঠিন হবে এমন একটা ডিভাইস খুঁজে বের করা যেটা এই ট্রান্সফারের অল আউটপুট পাওয়ারটাকে মানে কনজিউম করতে পারবে, এমন কিছু পাওয়া খুব কঠিন হবে। The test gives no information about the properties of variable losses. এই টেস্টটা আমি যদি ডিরেক্টলি অনলোড অবস্থায় করি তাহলে ট্রান্সফারের ভিতরে যে লসগুলো আছে সেটা সেই সম্পর্কে কোনো ধারণা দিতে পারবে না। আমি হয়তো ইফিসিয়েন্সি ক্যালকুলেট করে ফেললাম, কিন্তু ভিতরে যে লসগুলো আছে, কোল লস বা কপার লস বলো বা এরপরে আরও অন্য যে সমস্ত কনস্ট্যান্টগুলো আছে সেগুলো বের করতে হবে। এই সমস্ত কারণে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি বলো বা অন্য যে কোনো কিছু বলো ডিরেক্টলি লোডিং দিয়ে আমরা করি না। ওকে, বোঝা গেল? এখন কিভাবে করি তাহলে? এখন এই এফিসিয়েন্সি ক্যালকুলেট করার জন্য এই এফিসিয়েন্সি ফর্মুলাটাকে একটু অন্যভাবে ভাঙা হচ্ছে। হচ্ছে ইনপুট বাই আউটপুট বাই ইনপুট। এখন আউটপুট তো থাকলো, আউটপুটের সাথে আউটপুট প্লাস লসেস, তাই না? আমি যদি আউটপুট প্লাস লসেস করি তাহলে কি হবে? ইনপুট পাবো, একটা তো আউটপুট পেয়েছি, এখন এর মাঝে একটু লস ছিল, ওই আউটপুটের সাথে লসটা যোগ করলে ইনপুটটা পাবো। তাহলে এই ছিল হচ্ছে ফর্মুলাটা ভেঙে নিয়েছি যে এইভাবে আমি এখন ক্যালকুলেট করবো। এই জন্য আমি বলছি ডিরেক্টলি লোডিং এর প্রয়োজন নাই, এখন আউটপুটটা মেজার করবো আর লস মেজার করবো, বুঝতে পারছো? তাহলে ইনপুট কতটুকু আসছে মেজার করতে পারবো। এখন খেয়াল করো যে ফুল লোড আয়রন লস, মানে আয়রন লস মানে কি লস? ওই যে কপার লস না আয়রন লস, পাওয়ার লস। আয়রন লস মানে কি লস? কনস্ট্যান্ট লসটা কি বলা হয়? কোর লস। কোর লস, আয়রন লস, কোর লস। আর ফুল লোড কপার লস, আচ্ছা আয়রনের কোর লসকে বলা হচ্ছে পিআই। যে আয়রনের যে লসটা হচ্ছে সেটাকে কোর লস বলতেছি, এর লসটা হচ্ছে পিআই। আর কপারের যে লসটা হচ্ছে পিসি, ফুল লোড কপার লস। আর এর টোটাল লসটা হবে এই কোর লস এবং কপার লসের যোগফল, তাই তো? কোর লস এবং কপার লসের যোগফল। এখন খেয়াল করো ফাইনালি যে ইকুয়েশনটা দাঁড় করাইছে, লসের ইকুয়েশনটা এখানে আছে, লস আছে না, যে পিআই পিসি তো আমি টেস্ট করে বের করব। এখন আউটপুট ফুল লোড কেভিএ বা ভিএ, আর আউটপুট পাওয়ারের পাওয়ার ফ্যাক্টর দেখব, আউটপুট পাওয়ার ফ্যাক্টরটা দেখব, লোডের আউটপুট লোডের পাওয়ার ফ্যাক্টরটা দেখব, এবং ফুল লোড ভিএ অর্থাৎ পাওয়ারটা কতটুকু পাওয়ার নিছে, কতটুকু পাওয়ার আউটপুটে পাচ্ছি, এবং ওই পাওয়ারের জন্য কারেন্ট এবং ভোল্টেজের ফেজ ডিফারেন্স কত। ওকে, এই দুইটা জিনিস যদি মেজার করা থাকে তাহলে বাকি জিনিসগুলো এই লসটা আমি টেস্ট থেকে পেয়ে যাব। তাহলে এইভাবে হচ্ছে আমি ফুল লোড একটা ট্রান্সফরমার এফিসিয়েন্সি মেজার করতে পারি। তো এটা হলো ফুল লোড কন্ডিশন। ফুল লোড কন্ডিশনে এই সূত্র ডিরেক্টলি আমি ইউজ করতে পারি। এখন বলছে যদি ফুল লোড না থেকে হাফ লোড থাকে তাহলে তুমি এই এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারো না, তো হ্যাঁ পারবো। তাহলে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, সেই ফ্যাক্টরটাকে বলছে এক্স ফ্যাক্টর। মনে করো যে তুমি ফুল লোড মানে যদি 1 হয় তাহলে এক্সটা মনে করো 0.5, 0.7, 0.8, 0.9 বা 0.625 যে কোনো একটা ভ্যালু হতে পারে। সেই ভ্যালু দিয়ে ফুল লোডকে গুণ করে দেবো। ফুল লোডকে যদি সেই ভ্যালু দিয়ে গুণ করি তাহলে এখানে ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এক্স ইন্টু ফুল লোড। বুঝতে পারছো কোন জায়গাটা চেঞ্জ করতে হবে? এই এক্সটা হচ্ছে আমি ফুল লোডের কতটুকু নিয়ে কাজ করতেছি। যদি ফুল লোড 1 হয় তাহলে এক্স হতে কত পার্সেন্ট হতে পারে? 50%, 80%, কত পার্সেন্ট? ফুল লোডের কত পার্সেন্ট নিয়ে আমি টেস্টটা চালাইছি, তাহলে ফুল লোডের অবস্থা ছাড়াও আমি আমরা ফুল লোড নিয়ে কাজ করবো না, কিন্তু ফুল লোডের কতটুকু নিয়ে কাজ করবো সেটা হচ্ছে সেটা দিয়ে ফুল লোডকে গুণ করে দিলে আমি পাবো। মানে যদি আমার ট্রান্সফরমারের টেস্টিংটা ফুল লোড অবস্থায় না থাকে, কারণ ফুল লোড কতটুকু আমি জানি তো, ট্রান্সফরমার গায়ে লেখা থাকে যে ফুল লোডকে ভিএ এত, ফুল লোড ভিএ এত এবং পাওয়ার ফ্যাক্টর এত লেখা থাকে, সমস্যা নেই। এখন ওইটা যদি জানি, ফুল লোড যদি জানি, তাহলে ফুল লোড আমি নেইনি, ফুল লোডের থেকে কম নিয়েছি, কত কম নিয়েছি সেই পার্সেন্টেজ দিয়ে আমার গুণ করতে হবে। গুণ করে তুমি নতুন একটা ঠিক আছে এই এক্সট্রা নিচে উপরে দিয়ে গুণ করতে হবে। সো ফুল লোডের ছাড়াও ট্রান্সফরমার এফিসিয়েন্সি ক্যালকুলেশন করা যায়, সেটা দেখাচ্ছে। আর যদি ফুল লোড দিয়ে ক্যালকুলেশন করতে হয় উপরে ফর্মুলা
আর যদি ফুল লোড বাদে অন্য যে কোনো লোডে ক্যালকুলেট করতে হয় তাহলে নিচে পাবো। ওকে, এফিসিয়েন্সি ক্যালকুলেশন করা খুবই সোজা জিনিস। লসের সাথে আবার এক্স স্কয়ার করতে কপার লসের সাথে এক্স স্কয়ার। আচ্ছা, এই লসটা কপার লসের সাথে এক্স স্কোয়ার, সরি এই জিনিসটা বলা হয়। এখন যখন এখানে দেখো যে টোটাল লস যখন আসছিল, এখন আয়রন লসটা তো ফিক্সড, হ্যাঁ কপার লস কি ফিক্সড? লোডের 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 অনুযায়ী ভ্যারি হবে যে কি পরিমাণ লোড হয়েছে। যদি ফুল লোড নেই তাহলে পিসি, যে টোটাল লোডটা নিয়ে যদি ফুল লোড না হয় দেখা যাবে যে এক্স স্কোয়ার ইন্টু পিসি করতে হবে। এক্স স্কোয়ার ইন্টু পিসি করলে ওই লোডটুকুর জন্য কি পরিমাণ কপার লস হবে তা এই সূত্রটি নির্ণয় করা যায়। ওকে, এটা হচ্ছে অন্য যে কোনো লোডের জন্য, কারণ যেহেতু আয়রন লস ফিক্সড ওটার জন্য আমার এই ইকুয়েশনের কোনো চেঞ্জ আনা লাগবে না। যেহেতু কপার লসটা কারেন্টের উপর নির্ভর করে, সো লোড কম হলে কারেন্টটা কম হবে, সেক্ষেত্রে লসটা কতটুকু হবে? যে পরিমাণ লোড নিয়েছি তার স্কোয়ার, যে পরিমাণ পার্সেন্টেজ নিয়েছি তার স্কোয়ার ইন্টু পিসি। ওকে, ফুল লোড থাকলে শুধু পিসি পিসি আর ফুল লোড না থাকলে অন্য যে কোনো লোডের জন্য ওর সাথে এক্স এর একটা ভ্যালু দেয়া থাকবে যে এত পার্সেন্ট লোড। ম্যাথ করার সময় যদি ফুল লোড ছাড়া অন্য যে কোনো লোড দেয়া থাকে ওই লোডের জন্য এক্স এর মানটা দেয়া থাকে। ওকে, তো সবাই জিজ্ঞেস করবে, মানে যে কেউ জিজ্ঞেস করে ফেলতে পারে যে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি ক্যালকুলেশনের সময় আমি ফুল লোড ছাড়া কি এফিসিয়েন্সি মেজার করতে পারি না? আমি পারি, কিন্তু আমার কিছু ক্যালকুলেশন আনতে হবে, এক্সট্রা ক্যালকুলেশন আমার করতে হবে। এখন এটা গেল ট্রান্সফরমার এফিসিয়েন্সি ক্যালকুলেশন শেষ। ট্রান্সফরমার ম্যাথ তো মোটামুটি দেখেছি, যে ম্যাথগুলো আছে একটু দেখিও, আরও কিছু ম্যাথ আছে প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দেবো। এখন ওরিন সার্কিটের শর্ট সার্কিট দিলাম অফিস ম্যান কিছু ম্যাথ দিয়ে দিই, হ্যাঁ। এখন আসি, আমি তো দেখালাম যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার সম্পর্কে সব কিছু দেখিয়েছি। এখন আমরা দেখতে যাচ্ছি থ্রি ফেজ ট্রান্সফরমার। থ্রি ফেজ ট্রান্সফরমার আসলে কীভাবে কাজ করে। এখন থ্রি ফেজ ট্রান্সফরমার মানে হচ্ছে এর তিনটা ফেজ থাকে, আর সিঙ্গেল ফেজে শুধু একটা ফেজ থাকে। এখন থ্রি ফেজ ট্রান্সফরমার ওয়ার্কিং প্রিন্সিপাল আর হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ওয়ার্কিং প্রিন্সিপাল সেম। এখানে শুধু তিনটা আলাদা আলাদা উইন্ডিং আছে, আর এখানে শুধু সিঙ্গেল একটা উইন্ডিং নিয়ে কাজ করে। সো ওয়ার্কিং প্রিন্সিপাল আলাদা করে কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র এর কানেকশনগুলো আলাদা। যেহেতু থ্রি ফেজ ট্রান্সফরমার ওয়ার্কিং প্রিন্সিপাল এবং সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ওয়ার্কিং প্রিন্সিপাল সেম, সো আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আর কোনো কথা বলবো না, শুধু আমার এই ওয়্যারের কানেকশনটা কীভাবে করবো সেই জিনিসগুলো দেখবো। আচ্ছা, এখন এই যে থ্রি ফেজ ট্রান্সফরমার বানাবো, তুমি দেখতে পাও যদি পল্লী বিদ্যুতের কোনো জায়গায় মতো থ্রি ফেজ মোটর চালানো হয়, থ্রি ফেজ মোটর মনে করো তোমার কোথায় লাগতে পারে, ইরিগেশন সিস্টেমে থ্রি ফেজ লাগবে, মোটরটা বেশ বড় হবে, সেটা থ্রি ফেজ মোটর লাগবে। সেখানে তো পল্লী বিদ্যুৎ কী কাজ করে? তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ব্যবহার করে, সিঙ্গেল লাইন তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ব্যবহার করে। তার মানে কি, তুমি থ্রি ফেজ ট্রান্সফরমার দুইটা উপায় তৈরি করতে পারো। এক হচ্ছে একটা ইউনিটের ভিতরে তিনটা ফেজ একবারে তৈরি করতে পারো। একটা যে বড় বড় যে ট্রান্সফরমারগুলো দেখো, একটা ইউনিটের ভিতরে এগুলো তৈরি করে। অথবা তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিয়ে তুমি কানেকশন দিয়ে থ্রি ফেজ ট্রান্সফরমার তৈরি করতে পারো। সিঙ্গেল ফেজগুলো আমরা থ্রি ফেজ করতে পারবো। হ্যাঁ, সিঙ্গেল ফেজ তিনটা নিবে, একটা দুইটা তিনটা, ওই তিনটাকে আলাদা আলাদা করে কানেকশন দিবে। বুঝতে পারছো? সিঙ্গেল ফেজ একটা দুইটা তিনটা নিলাম, এখন এই তিনটার ভিতরে যদি ইন্টার কানেকশন করি তাহলে সেটা থ্রি ফেজ ট্রান্সফরমার বানানো সম্ভব। অথবা আমি একটা সিঙ্গেল ব্লক বানাবো, সেই সিঙ্গেল ব্লকের উপরে তিনটা ফেজ আমি কানেকশন করব, তাহলে সেটা একটা তিনটাকে একটা ইউনিটের ভিতর দিতে পারলাম। এটা হচ্ছে একভাবে। আর একটা হচ্ছে তিনটা সিঙ্গেল ইউনিট নিয়ে একটা থ্রি ফেজ ট্রান্সফরমার বানাবো। বুঝা গেল? এই দুইটা উপায় হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফরমার বানানো যায়। এখন আসি থ্রি ফেজ ট্রান্সফরমারের সুবিধা। থ্রি ফেজ ট্রান্সফরমারের সুবিধা কেন আমি থ্রি ফেজ ট্রান্সফরমার ব্যবহার করি? ইট অকুপাইজ লেস স্পেস। থ্রি ফেজ ট্রান্সফরমার যদি আমি সিঙ্গেল ফেজ না নিই, তিনটা আলাদা আলাদা সিঙ্গেল ফেজ নিলে জায়গা বেশি লাগবে না? এই জন্য ওইটার তুলনায় যদি তিনটা ফেজ এক জায়গায় তৈরি করতে পারতাম তাহলে ওইটার জায়গা কম নিত। ইটস ওয়েট ইজ লেস, এটার ওয়েটটাও কম। তিনটার সমপরিমাণ ওয়েট তো একটা হতো না। আর বলছে ইটস কস্ট ইজ
কম্পারেটিভলি লেস, মানে কস্টটাও কম, যে মানে কম্পেয়ার টু হোয়াট, কম্পেয়ার টু 3 সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। আমি কিন্তু এটা কনসিডার করছি 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের সাথে। 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের তুলনায় একটা ট্রান্সফর্মার যদি বানাইতাম যেটা হচ্ছে 3 ফেজ, তাহলে ওইটার থেকে কস্টটা কম হতো, ওয়েটটা কম হতো, স্পেসটাও কম লাগে। আর ইট ইজ মাস ইজিয়ার টু ট্রান্সফার। 3টাকে ট্রান্সফার করা ঝামেলা, একটা ট্রান্সফার করার সুবিধা। ইট ইজ মোর ইফিশিয়েন্ট। 3 ফেজ ট্রান্সফর্মার সাধারণত সিঙ্গেল ইন্ডিভিজুয়াল 3 ফেজ ট্রান্সফর্মার থেকে ইফিশিয়েন্ট বেশি হবে। কেননা একটা ট্রান্সফর্মার যদি ইফিশিয়েন্ট কোনো 98 হয়, একটা যদি 95 হয়, একটা যদি 96 হয়, 3টার এফিসিয়েন্সি মিলে একটা নির্দিষ্ট এফিসিয়েন্সি হবে। ওটার তুলনায় যদি একটা সিঙ্গেল বানাতাম, যে সিঙ্গেলটার এফিসিয়েন্সি ওই 3টার থেকে মিলে যা এফিসিয়েন্সি হতো, এটার এফিসিয়েন্সি বেশি হতো। কোর সাইজ ইজ কম্পারেটিভলি স্মল, মানে যদি 3টার কোর মিলে একটা করে বানাতাম তাহলে কিন্তু বেশ বড় ছিল, কিন্তু শুধুমাত্র একটা দিয়ে করলে এটা কোর ছোট হতো। ডিসঅ্যাডভান্টেজ কি? এটা তো হলো অ্যাডভান্টেজ। এখন ডিসঅ্যাডভান্টেজ কি আছে 3 ফেজ ট্রান্সফরমার? অসুবিধা হচ্ছে যদি একটা সিঙ্গেল 3 ফেজ ট্রান্সফরমার নিতাম, তাহলে মনে করো এই এরিয়ার ভিতরে শুধুমাত্র একটাই ট্রান্সফরমার আছে, এই এরিয়ার ভিতরে শুধুমাত্র একটাই ট্রান্সফরমার আছে। এখন কোনো কারণে ওই ট্রান্সফরমারের একটা উইন্ডিং এর সমস্যা দেখাচ্ছে, একটা উইন্ডিং এর সমস্যা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ট্রান্সফরমারটা শাটডাউন হয়ে যাবে। ওই ট্রান্সফরমার শাটডাউন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার টোটাল এই এরিয়াতে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তাহলে যদি ওই ট্রান্সফরমারটা একটা ইউনিট না হয়ে 3টা আলাদা আলাদা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হতো, তাহলে যে ফেজটা নষ্ট হয়েছে ওই ফেজটা রেখে বাকি 2টা দিয়ে সাপ্লাই দিতে হবে, বুঝতে গেল না? সো এইটা একটা আমার বড় অসুবিধা, যে আমি আলাদা আলাদা করে সারতে পারবো না। যদি সারতে যাই তাহলে টোটাল ট্রান্সফরমারটাকে শাটডাউন করবে। When one of the phases of a single unit 3-phase transformer becomes faulty, the entire unit of 3-phase transformer needs to be removed from the supply for repair. Repair করার জন্য 3টা ফেজকে আইসোলেট করে দিতে হবে। But in the case of bank of 3-phase transformer, bank মানে বলছি 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যদি তৈরি করতাম, তাহলে কিন্তু একটা ফেজ বাদ দিয়ে বাকি 2টা ফেজ দিয়ে আমি চালাইতাম। এটা হচ্ছে আমার সুবিধা বা অসুবিধা। এটা ট্রান্সফরমারের এই 3 ফেজ ট্রান্সফরমারের অসুবিধা। আর 3 ফেজ ট্রান্সফরমারের অসুবিধা যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের সুবিধা। স্যার ওই যে আমাদের যে বিদ্যুৎ লাইনের 3টে তার আছে স্যার, 3টে যে ফেজ না, 3টা ফেজ। ওইটা তো ধর সাবস্টেশন থেকে ওই যে 3 ফেজ ট্রান্সফরমার থেকেই তো আসে। 3 ফেজ ট্রান্সফরমার থেকে এবার এসে আপনার মনে করেন একটা যে মিল বা সে আপনার কাঠের যে মিলগুলো আছে, ওখানে তো ওদের তো একটা ওদের তো একটা লাইন দিকে একটা ফেজ থেকে দিয়েছে না, একটা ফেজ থেকে। শোনো আমি একটা বলছি, পাওয়ার যে ট্রান্সমিট হবে, পাওয়ার ট্রান্সমিট সাধারণত ডেল্টা ফেজে হয়, মানে ডেল্টা কানেকশানে হয়। আর যদি ডিস্ট্রিবিউশন পর্যায়ে এসে এটা স্টার কানেকশন হয়। ডেল্টা কানেকশানে কোনো নিউট্রাল লাইন নেই, ডেল্টা কানেকশানে কোনো নিউট্রাল লাইন নেই, কিন্তু যদি স্টার কানেকশন থাকে স্টার কানেকশনটা নিউট্রাল লাইন থাকে। সো একটা ফেজ লাইন একটা নিউট্রাল লাইন টানা যায়, কিন্তু ডেল্টা কানেকশনে তা হবে লাইন টু লাইন টানা। এই জন্য যখন দেখবো আমাদের এখানে আসবে সব ফেজ অ্যান্ড নিউট্রাল, ফেজ অ্যান্ড নিউট্রাল, ফেজ অ্যান্ড নিউট্রাল, আমাদের এখানে স্টার কানেকশন করা। এই জন্য ওরা দিতে পারে ফেজ একটা নিউট্রাল দিতে পারে, ওই জন্য দিতে পারে। আমার লাইনের ভোল্টেজের চাহিদা কতটুকু, যদি আমার ইনস্ট্রুমেন্ট হয় 220 ভোল্টের, তাহলে লাইন টু লাইন ভোল্টেজ থেকে তো আমার লাভ নেই। লাইন টু লাইন কত ভোল্ট, 415 বা 440 এরকম, 420-এর আশপাশে, 415। এখন আমার যে মোটরটা আমি চালাবো, এই মোটরটা যদি আমার দরকার হয় যে 415 ভোল্ট, 415 ভোল্ট ছাড়া আমার ওটা চলবে না, তাহলে অবশ্যই আমার লাইন টু লাইন ভোল্টেজ দিতে হবে। আর যদি আমার মোটরটা 220 ভোল্টের হয়, সিঙ্গেল ফেজ মোটর, যেটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, যেটা আমি বাসা বাড়িতে পাম্পিংয়ের কাজে ব্যবহার করি, পানি তোলার কাজে ব্যবহার করি, ওটার ভোল্টেজ 220 ভোল্ট। সো আমার লাইন টু নিউট্রাল হলে হচ্ছে, সেখানে লাইন টু নিউট্রাল, সো আমার যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেরকম ব্যবহার করতে পারি। কিন্তু ডেল্টা কানেকশানের ক্ষেত্রে আমি 420-কে হুট করে আমি 220-এ কনভার্ট করতে পারবো, 415-কে 220-এ কনভার্ট করতে পারবো না, কারণ আমার নিউট্রাল লাইন নেই।
আমি যখন ফেজ টু নিউট্রাল টানবো তার ভোল্টেজ একরকম হবে, আর লাইন টু লাইনের ভোল্টেজ একরকম হবে, মানে ফেজ টু ফেজের ভোল্টেজ একরকম হবে। ওকে, ফেজ এটা তোমাদের ইয়ে পর পড়ে আসার কথা ছিল। আচ্ছা স্যার ওটা আমাদের হ্যাঁ হ্যাঁ, ওইটা পড়ে আসার কথা ছিল যে স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশনের ভিতরে পার্থক্যটা কোথায়, কারেন্টের পার্থক্য কোথায়, ভোল্টেজের পার্থক্য কোথায়। দুই ধরনের কানেকশন আছে, স্টার কানেকশন অ্যান্ড ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশনের জন্য লাইন টু লাইন ভোল্টেজ সেম। তিনটে যদি লাইন থাকে স্যার ওটা সার্কিট কমপ্লিট হবে কিভাবে? হ্যাঁ, এটাতে এটা যদি লাইন থাকে স্যার সার্কিট কমপ্লিট হবে কিভাবে? কারেন্ট যাওয়ার জন্য পথ থাকবে তো, সমস্যা কি? ওই ডেল্টার ভিতর দিয়ে কারেন্ট যাবে, ডেল্টার ভিতর দিয়ে কারেন্ট যাবে, সমস্যা কি? কোনো গ্রাউন্ড লাগবে না। গ্রাউন্ড লাগবে, গ্রাউন্ড তো ডিভাইসের জন্য প্রয়োজন, গ্রাউন্ড তো ডিভাইসের প্রয়োজন। আর নিউট্রাল আর গ্রাউন্ডের তো পার্থক্য আছে, নিউট্রাল আর গ্রাউন্ডের তো পার্থক্য আছে, জানো তো? গ্রাউন্ড হচ্ছে ব্যবহার করা হয় ডিভাইসের সেফটির জন্য, আর নিউট্রাল লাইন হচ্ছে যখন সেটা আমার স্টার কানেকশন থাকে, স্টার কানেকশনে একটা নর্মালি একটা লাইন থাকে নিউট্রাল লাইন, যেখানে নর্মালি কোনো কারেন্ট থাকার কথা না, নর্মালি কারেন্ট ক্যারি করে না, কারেন্ট থাকতেও পারে। আর গ্রাউন্ড যেটা থাকবে সেটা ফল্ট কন্ডিশনে কারেন্ট ক্যারি করবে, আর নিউট্রাল লাইনে কখনো কখনো কারেন্ট থাকবে। তুমি বলতে চাচ্ছ আমি যে বাসায় থাকি স্যার এখানে দুই লাইনে হ্যাঁ দুইটা ফেজের দিকে আছে তোমার এটা। দুটো দিকে আছে, তারপরে দুটো দিকে। আবার দুইটা কেন? এটা কত এটা এটা হচ্ছে ফেজ 1, এটা ফেজ 2, এটা হচ্ছে ফেজ 3। তুমি বলছো এই ডেল্টা কানেকশনে কিভাবে সার্কিট কমপ্লিট করবে, কারণ তুমি যদি এখান থেকে লাইনটা নাও, বিদ্যুৎ এখান থেকে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে, সমস্যা তো নেই, সমস্যা আছে কোনো? আবার তুমি এখান থেকে নাও, সমস্যা নেই, লাইন এখান থেকে যাবে, এই লাইন বেরিয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু তার পার্শ্বিক একটা এখান দিয়ে কারেন্ট থাকলে এখানে একটা কারেন্ট থাকবে, তার একটা হিসাব নিকাশ আছে, সেটা আলাদা হিসাব, কিন্তু সার্কিট তো কমপ্লিট হচ্ছে। সো ডেল্টা কানেকশন হোক বা স্টার কানেকশন হোক, দুটোর ক্ষেত্রে সার্কিট কমপ্লিট হবে। ওকে, স্যার এই যে সার্ভিস স্টেশনে এই যে সার্ভিস স্টেশনগুলো আছে না, আমাদের ফ্যাক্টরিতে ইউজ করে, আমাদের ফ্যাক্টরিতে আছে, হ্যাঁ, ওখানে এলন এলটিসি আছে, লেখা আছে ডিটেলভাবে বলি। ডেল্টা ডেল্টা হ্যাঁ, ডেল্টা কানেকশনে লেখা থাকে, ওটা ডায়াগ্রাম দিয়েও দেখা থাকে যে ইন্টারনাল কানেকশন বা ইন্টারনালি এইরকম কানেকশন ডিরেক্ট ভ্যালু কোথায় আছে? ডিরেক্ট ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, থাকতে পারে। ওকে, এখন আসি এই থ্রি ফেজ ট্রান্সফর্মার বানাবো কি। এখন আমাকে যদি তিনটা আলাদা আলাদা ফেজ বা তিনটা আলাদা ট্রান্সফর্মার ব্যবহার করে বানানো যাবে, একটা সিঙ্গেলি বানাতে গেলে যেমন এই চিত্রটা ভালো আসে নাই, এরকম আসবে যে তিনটাকে মানে অ্যাঙ্গেল এটা যদি তিনটা ফেজ হতো, মনে করো তিনটা বাল্ব হতো, তাহলে এরকম 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনটাকে আমি সাজাইতাম। এটা একটা ফেজ, এটা একটা কোর, এটা একটা কোর এবং এটা একটা কোর, যদি একটা 2D মনে হচ্ছে, কিন্তু তিনটা কোর এরকম অ্যাঙ্গেল করে দিয়ে শুধুমাত্র 1 2 3 তিনটা পয়েন্ট কাছে হয়ে যাবে। নেট ফ্লাক্সটা আপনি এখানে জিরো, অনেকভাবে অ্যারেঞ্জমেন্ট করে দেখা গেছে যদি এই অ্যারেঞ্জমেন্ট সাজানো যায় তাহলে এই যে তৃতীয় বা চতুর্থ যে লেগটা আছে মাঝের লেগে ফ্লাক্সের পরিমাণ জিরো হয়ে যায়। এখান থেকে যে ফ্লাক্স যাবে, এখান থেকে যে ফ্লাক্স যাবে, এই তিনটা ফ্লাক্সের যোগফল এইখানে এসে জিরো হয়ে যাবে। সেটা বইয়ের ভিতরে ডিটেইলে লেখা আছে যে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা কেন এভাবেই রাখি, কেন তিনটা পাশাপাশি এরকম না করে অ্যারেঞ্জমেন্ট এরকম করবো। ওকে, তার লজিকও দেয়া আছে প্রতিটা জিনিসে। ইঞ্জিনিয়ারিং প্রতিটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল বেস সাবজেক্ট, মানে তুমি এক্সপেরিমেন্ট না করে কোনো কিছু কথা বলো না, শুধু শুধু একটা জিনিস কথা বলে দেবে এমন কোনো কিছু নেই। থিওরি অবশ্যই আছে, সেই থিওরিটা এক্সপেরিমেন্টের উপর বেস করে তৈরি হয়। এখন আসি এই থ্রি ফেজ ট্রান্সফরমারের কানেকশন সম্পর্কে। থ্রি ফেজ ট্রান্সফরমার আমি যখন কানেকশন দিব, মানে আমি ট্রান্সফরমার বানিয়েছি, মনে করো এই সিস্টেমে আমি এই কোরের উপরে তিনটা কয়েল বসিয়েছি, হ্যাঁ, তিনটা মানে 6টা, প্রাইমারি সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি, হ্যাঁ। সো এরকম মনে করো কয়েল বসাইছি। এখন এই কয়েলগুলোর কানেকশন আমি দিব কীভাবে, কারণ আমার কয়টা আছে, 6টা। কি স্যার দুটো কয়টা স্যার? যদি আমি প্রাইমারিতে ধরি তাহলে 6টা, সেকেন্ডারিতে ধরলে 6টা, তাই না? প্রাইমারিতে দেখো 2 4 6, সেকেন্ডারিতে 2 4 6,
তো প্রাইমারিতে তিনটা কয়েল, সেকেন্ডারিতেও তিনটা। সো 12টা কয়েল, মোট 12টা প্রান্ত আছে। আমাদের প্রাইমারিতে যে 6টা পার্ট আছে ওই 6টা পার্টকে স্টার অথবা ডেল্টা, সেকেন্ডারিতে স্টার অথবা ডেল্টাতে সাজাবো। এখন আমি সার্কিট কম্পিউটার মানে ফিজিক্যালি তাকে বাঁধিয়েছি, এখন আমার তাকে হচ্ছে 3 ফেজ ট্রান্সফর্মার বানাইতে হবে। বানাইতে গেলে কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, না হলে সে 3 ফেজ হবে না। এই অ্যারেঞ্জমেন্টগুলোর কয়েকটা নাম আছে, আমি নামগুলো প্রথমে বলে যাই, তারপরে একটু আঁকার চেষ্টা করি। হ্যাঁ, এখন প্রথম কানেকশন হতে পারে ওয়াই ওয়াই কানেকশন অর স্টার স্টার কানেকশন। এই ওয়াই ওয়াই কানেকশনকে স্টার স্টার কানেকশনও বলা হয়, অথবা তুমি যদি বলি স্টার কানেকশনকে ওয়াই কানেকশনও বলা হয়। স্টার বা ওয়াই ওয়াই। স্টার স্টার অথবা ওয়াই ওয়াই, তুমি স্টারকে ওয়াইও বলতে পারো, সমস্যা নেই, বুঝলে? কিন্তু স্টারকে বা ডেল্টা বলতে পারো। ওকে, সো এক প্রকার হতে পারে যে আমার প্রাইমারিতে স্টার কানেকশন, সেকেন্ডারিতেও স্টার কানেকশন, এমন একটা কন্ডিশন হতে পারে। পরের কন্ডিশন হচ্ছে প্রাইমারিতেও ডেল্টা কানেকশন, সেকেন্ডারিতেও ডেল্টা কানেকশন। আরেকটা হতে পারে প্রাইমারিতে ডেল্টা কানেকশন, সেকেন্ডারিতে স্টার কানেকশন। আবার হতে পারে প্রাইমারিতে স্টার কানেকশন, সেকেন্ডারিতে ডেল্টা কানেকশন। আরেকটা হতে পারবে এর মাঝে আরো অনেক কিছু আছে, আমি সেগুলো দেখাইনি, এই জিনিসটা আমার ইম্পর্টেন্ট বলে রয়েছে তাই দিয়েছি। ওপেন ডেল্টা অথবা ভি টু ভি কানেকশন, ওপেন ডেল্টা ভি টু ভি কানেকশন। এটা হতে পারবে কি, দুইটা কয়েল থেকে আমি তিনটা প্রান্ত দিই, ডেল্টার একটা প্রান্ত ওপেন করে দেয়, এই জন্য নাম হয়েছে ওপেন ডেল্টা কানেকশন। মানে এইখানে একটা প্রান্ত থাকলে সেটা তো ডেল্টাই হয়ে যাবে, তো যেহেতু এই প্রান্তটা নেই, এই কয়েলটা মনে করো নেই, তাহলে দুইটা কয়েল দিয়ে যে অ্যারেঞ্জমেন্টটা করা হবে সেটা হচ্ছে ওপেন ডেল্টা কানেকশন। এখন এই তিনটা কানেকশন অ্যাকচুয়ালি দেয় কি, এই তিনটা কানেকশন অ্যাকচুয়ালি দেয় কি। এখানে দেখলে একটু অসুবিধা মনে হতে পারে, এটা কি স্টার স্টার কানেকশন। তোমাকে স্টার স্টার কানেকশন বোঝার আগে বুঝতে হবে স্টার কানেকশন অ্যাকচুয়ালি কেমন। স্টার কানেকশন অ্যাকচুয়ালি কেমন, আমার যদি এখানে একটা কয়েল থাকে, এখানে একটা কয়েল আছে, আর মাঝে একটা নিউট্রাল লাইন আছে, তাহলে এটা কয়েল L1 L2 L3, তাই তো? এরকমই তো। তাহলে এটা হচ্ছে একটা স্টার কানেকশন। তাহলে এটা যদি প্রাইমারি সাইড, এটা হচ্ছে আমার প্রাইমারি সাইড। তারপর আসি অল্প একটু সময় লাগবে। তাহলে এটা আমি ধরছি আমি প্রাইমারি সাইড। এখন এটাকে বলতেছি কেন স্টার কানেকশন বলতেছি, সেই দিকে আছে। হ্যাঁ পুশ করো তারপর কি করতেছি। তাহলে আমরা স্টার কানেকশন কেমন হয় সেটা দেখতে যাচ্ছি। স্টার কানেকশন মানে হলো আমার তিনটা লাইন থাকবে, তিনটা লাইনের একটা কমন পয়েন্ট থাকবে, তিনটা লাইনে শুধু একটা কমন পয়েন্ট থাকবে। মনে করো তিনটা তারের যদি একটা প্রান্ত কমন হয়, যে তিনটা তারকে এক প্রান্ত জোড়া লাগাই দিই, আমি সেই কাজটাই করি এখানে, তিনটা তারের এক প্রান্ত জোড়ায় লাগাই দিই। এই যে L1 L2 L3, এটা হচ্ছে কমন পয়েন্ট। যদি কানেকশনটা এমন করে দেই, এটা হচ্ছে আমার স্টার কানেকশন। অর্থাৎ ট্রান্সফরমারে যে সাপ্লাইটা আমি আনবো সেই সাপ্লাইটা এখান থেকে দিব, এটা হবে A B, তিনটার মাথায় কি শর্ট পাথ আছে? হ্যাঁ একটা প্রান্ত অবশ্যই শর্ট, তিনটা কয়েলের একটা প্রান্ত অবশ্যই কম, তাহলে সেটা হবে স্টার। তাহলে স্টারে আমি ইনপুট দিলাম, এটা কিন্তু প্রাইমারি সাইড। তিনটা এখানে তিনটে ছয়। প্রাইমারি সাইড, প্রাইমারি সাইডে আমি ইনপুট দিয়েছি স্টার কানেকশন। তাহলে আমি এখন দেখতে যাচ্ছি স্টার স্টার কানেকশন অথবা ওয়াই ওয়াই কানেকশন। ওকে, এখন প্রাইমারি সাইডে যখন বলেছি স্টার কানেকশন, সেকেন্ডারি সাইডে স্টার কানেকশন হবে, যেহেতু ওয়াই ওয়াই কানেকশন, সো সেকেন্ডারি সাইডে আমি স্টার কানেকশন দিব।
এখান থেকে আমি আউটপুট নিব, মাঝে মনে করো 4 আছে, তাহলে যদি কানেকশনটা এমন ভাবে দেই তাহলে এই কয়েলের ওখানে বিভিন্নভাবে নাম দেওয়া আছে, এ বি সি ডি করে দেওয়া আছে এবং লাইন কানেক্টর দেখানো আছে, কিন্তু কথা এক, এটা হচ্ছে কমন পয়েন্টের নাম। যদি ও দাও তাহলে এ ও বি, বি ও সি ও, এই সি ওটা হচ্ছে কমন পয়েন্ট, সি ওটা হচ্ছে কমন পয়েন্ট। এখন এইটা তো লাইন, তাই না? এটা তো লাইন, আবার এটাও লাইন, এই দুটো তো লাইন। আচ্ছা কিন্তু লাইনের মাঝে এই পয়েন্টটাকে বলা হয় নিউট্রাল লাইন, তাই না? এটা হচ্ছে নিউট্রাল লাইন। এখন এইখানকার ভোল্টেজ আর এইখানকার ভোল্টেজ দুটো কি সেম? এ থেকে বি পয়েন্টের ভোল্টেজ হ্যাঁ আর এ থেকে এন পয়েন্টের ভোল্টেজ সেম কি? না স্যার আলাদা। তার মানে এইটা যদি এল1টা যদি ফেজ হয়, এল1টা যদি ফেজ হয় তাহলে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ এক না। দেখো এটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ আর এটা হচ্ছে লাইন টু ফেজ ভোল্টেজ। হ্যাঁ। ফেজ ভোল্টেজ মানে নিউট্রাল এখানে আছে, তার মানে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সেম। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, এইটা হচ্ছে লাইন কারেন্ট IL1, এখন এইটা তো একটা ফেজ, তো ফেজ কারেন্ট যা এই লাইন কারেন্ট তো তাই, ফেজ কারেন্ট যা লাইন কারেন্ট তাই। সো স্টার কানেকশনের ক্ষেত্রে সত্য হচ্ছে ফেজ কারেন্ট যা হবে লাইন কারেন্টও তাই হবে, কারণ এই লাইন দিয়েই তো IL1 আসতেছে, IL1 তো এই লাইন দিয়ে আসতেছে। এক্স্যাক্টলি বুঝা গেল? সো এই জিনিসটা মাথায় রাখো, যদি স্টার কানেকশন হয় তাহলে লাইন কারেন্ট যা ফেজ কারেন্টও তাই, কিন্তু লাইন ভোল্টেজ যা ফেজ ভোল্টেজ তা না। এখানে লাইন ভোল্টেজ যা হবে সেটা হবে VAB, লাইন ভোল্টেজ AB, তো সো VAB নট ইকুয়াল টু VAN, ফেজ ভোল্টেজের সমান না। এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, লাইন টু নিউট্রাল ভোল্টেজ। যে বলতেছিলাম তোমার বাসায় যদি এরকম দুটো লাইন থাকে তাহলে লাইন টু লাইন দেয়, লাইন টু লাইন দিয়ে আমার সার্কিটটা কমপ্লিট করা, কিন্তু বাসা বাড়িতে এরকম কানেকশন থাকার কথা না, লাইন টু নিউট্রাল একটা কন্ডিশন থাকে। ওকে স্যার, এক্ষেত্রে এই ভোল্টেজটা কতটুকু কমে তার একটা হিসাব আছে। সো VAB হবে VAB হবে VAN ডিভাইডেড বাই √3। যদি VAB কে সরি এখানে VAN হবে VAN অর্থাৎ এই লাইন ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ এর সাথে VAN এর অর্থাৎ ফেজ ভোল্টেজের পার্থক্য হচ্ছে √3 টাইমস। এই ভোল্টেজটা কম হবে, এই ভোল্টেজটা বেশি। ওকে বুঝলে? সো এই জিনিসটা হচ্ছে আমার, এটা কারেন্ট কি স্টার কানেকশনের ক্ষেত্রে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সেম। আমি ফেজ বলতেছি কোনটুকুকে, এই L1 যেহেতু একটা কয়েল সে একটা ফেজ, L2 একটা কয়েল যেহেতু একটা ফেজ, L3 একটা কয়েল সেটা একটা ফেজ, তিনটা ফেজ। সো তিনটা ফেজের ভিতরে একটা এক ফেজের কারেন্ট হচ্ছে I1 বা IL1, আবার এটা কারেন্ট হবে IL3, এটা কারেন্ট হবে IL2। তাহলে প্রতিটার ক্ষেত্রে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম, কারণ লাইন দিয়ে যে কারেন্ট আসতেছে ওই কারেন্টটা ফেজে ঢুকতেছে, লাইন দিয়ে যে কারেন্ট আসতেছে ওইটাই ফেজে ঢুকতেছে, লাইন দিয়ে যে কারেন্ট আসছে ফেজে ঢুকতেছে। সো লাইন কারেন্ট এন্ড ফেজ কারেন্ট ইজ ইকুয়াল ফর স্টার কানেকশন। এখন লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ ইজ নট ইকুয়াল। আর লাইন ভোল্টেজ ছিল VAB, এটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ, তাহলে ফেজ ভোল্টেজ কতটুকু? এটা তো ফেজ, এটা হচ্ছে দুইটা ফেজ মিলে একটা ভোল্টেজ, এটা হচ্ছে দুইটা ফেজ মিলে একটা ভোল্টেজ, তাহলে এর অর্ধেকটা হচ্ছে VA, ঠিক অর্ধেকটা হবে না, এটা হচ্ছে VAB ডিভাইডেড বাই √3। ওকে বুঝা গেল? এটুকু এই পার্থক্যটুকু মাথায় রাখলে অনেক কিছু সহজ হয়ে যাবে। এটা ছিল আমার স্টার টু স্টার কানেকশন। ওকে, যে ট্রান্সফরমারকে আমি স্টার স্টার কানেকশনে সাজাইলে এইভাবে কানেকশনটা দেবো, তার তিনটা তারকে কমন করে দিব, বাকি তিনটা হচ্ছে তার আউটপুট, তিনটা তার কমন থাকবে, বাকি তিনটা আউটপুট, সোজা হিসাব। এখন ডেল্টা কানেকশন দেখাইছে দেখো, কারণ গরম হয়ে যাবে রুমটা একটু পরে। দাও বলে
এ বি সি, এটা ধরলাম L1 কয়েল, এটা L2 L3। খেয়াল করো আমি একটা পয়েন্টও কমন করে নিই, তিনটা কয়েলের একটা পয়েন্টও কমন করে নিই। আমি কি করেছি মাথায় মাথায় লাগিয়েছি, মানে সিরিজ কানেকশন দেওয়া, সিরিজ কানেকশন দিয়েছি, একটা সার্কেলের মতো বানিয়েছি, এর মাথায় এ ওর মাথায় ও লাগিয়ে একটা এখানে যদি চিন্তা করি এই পয়েন্টের নাম দিয়েছি এ, এই পয়েন্টের নাম দিয়েছি সি, এই পয়েন্টের নাম দিয়েছি বি। তাহলে L1 কয়েল এ এবং বি এর মাঝে আছে, L3 কয়েলটা দেখো বি এবং সি, মানে এই L1 এর বি প্রান্ত L3 এর বি প্রান্ত কমন করছে, ওকে, শুধুমাত্র একটা পয়েন্ট কমন করা। আর এখানে দেখো L2 এবং L3 এর একটা প্রান্ত কমন করা, এরকম করে দিয়ে একটা সার্কেল মতো বানিয়েছি। এটাকে এমন করেও দেখানো যায়, এরকম করে দেখাতে পারতাম না, সার্কেল মতো করেও দেখাতে পারতাম। যদি এটা L1 L2 L3 হতো, এটা সার্কেলের মতো করেও দেখানো সম্ভব। শুধুমাত্র একটা প্রান্ত কমন হলে, মানে দুইটা কয়েলের একটা প্রান্ত কমন, প্রতিটা দুইটা কয়েলের একটা প্রান্ত কমন। আর ওটা ছিল কি তিনটা কয়েলের একটা প্রান্ত। আচ্ছা যদি এরকম সার্কেল হতো তাহলে স্যার ইনপুট ভোল্টেজটা বলে দিন স্যার। এই যে এখানে আমি দিতে পারতাম, যেকোনো একটা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আমার পয়েন্ট নিয়ে আসতে কোনো সমস্যা নেই। দুইটা করে একটা কমন পয়েন্ট যখন আগে মানে যদি এটা একটা ফেজ হয়, এই ফেজের সঙ্গে অপর ফেজের একটা ফেজ জুড়ে দিবে, সিরিজ কানেকশন, তারপরে কি করবো, একটা ফ্যান দাও। তাহলে এটা হচ্ছে L1 কয়েল, এটা হচ্ছে L1 কয়েল, এটা হচ্ছে L2 কয়েল। আমি এই এক প্রান্ত কমন করেছি, এরপরে এই তৃতীয় ফেজ যেটা আসবে এর এক প্রান্ত যখন কমন করে দিব, তাই তো? আর এক প্রান্ত বাদ আছে না, এই যে এই মাথা আর এই মাথা, আমি কি করবো এই মাথা আর এই মাথা জয়েন করে দেব। তাহলে যে ধরনের কনফিগারেশন হবে এটা হচ্ছে ডেল্টা কনফিগারেশন। ওকে, ডেল্টা কনফিগারেশন বোঝা গেল। ডেল্টা কনফিগারেশনের কিছু প্রপার্টি আছে। প্রপার্টি হচ্ছে তুমি যদি খেয়াল করো, এইটা VAB এই ফেজের ভোল্টেজ L1 কয়েল যেখানে আছে তো ফেজ ভোল্টেজ, তাই না? স্যার সো ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সেম। খেয়াল করো VAB এই লাইন ভোল্টেজের সমান না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সো ফেজ ভোল্টেজ কত? VAB হচ্ছে ফেজ ভোল্টেজ, আর লাইন ভোল্টেজও VAB, দুটোই সমান। সো এখানে VAB এবং লাইন ভোল্টেজ সেম। এখন খেয়াল করো কারেন্টটা, এটা হচ্ছে লাইন কারেন্ট I1। এখন এখানে কি I1 হবে? I1 হবে? স্যার দুই অংশ ভাগ হয়ে গেছে, দুই অংশে ভাগ হয়ে গেছে। দুইটা তার মানে সমস্যা হচ্ছে এখানে ফেজ টু ফেজ ভোল্টেজ সমান, কিন্তু কারেন্ট আলাদা। আলাদা। কিন্তু ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট আরেকটা L2 তেও গেছে L1 এও গেছে। এখানে লাইন কারেন্টটা ফেজ কারেন্ট থেকে √3 টাইমস বড় হবে। তো তাহলে এখানে দেখো, এখানে যদি L1 ড্যাশ, এখানে হচ্ছে এখানে I1 ড্যাশ I2 ড্যাশ, ধরো কারেন্ট আছে, তাহলে এই দুইটা কারেন্টের যোগফলই হচ্ছে I1। I1 জি স্যার, সো লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট আলাদা। আলাদা। কতটা আলাদা? √3 টাইমস। দুইটাই। √3 টাইমস আলাদা। ওইটার ক্ষেত্রে ছিল লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ হচ্ছে আলাদা। আলাদা, কিন্তু লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান সমান। সমান। এটার ক্ষেত্রে তার উল্টা, যে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান, কিন্তু লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট আলাদা। তো যদি ওইখানে দুই অংশ যদি ভাগ না হয়ে যদি এখন তাহলে তো কারেন্ট সেম হয়ে যেত। তাহলে আমি এক পাশে যদি এরকম কানেকশন দিই সেটা ডেল্টা কানেকশন, অপর পাশে যদি ডেল্টা কানেকশন রাখি তাহলে এটাকে এইভাবেই সাজাবো। তোমার যেভাবে সুবিধা মনে হয় তুমি সেইভাবে পরে আঁকাই দেবে। এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা L1 L2। যদি দুই পাশে এরকম করে কানেকশন দেই সেটা হচ্ছে ডেল্টা টু ডেল্টা কানেকশন। এখন যেহেতু দুই ধরনের কানেকশন আছে, আমি বলছি স্টার এবং ডেল্টা, সো দুইটা কানেকশন থাকলে সেটা কয়ভাবে, দুইকে কয়ভাবে সাজানো যায়, কয়ভাবে সাজানো যেতে পারে? চারভাবে। স্টার ডেল্টা, স্টার ডেল্টা স্টার, ডেল্টা প্রথমে হচ্ছে স্টার স্টার, তারপর হচ্ছে স্টার ডেল্টা, তারপর হচ্ছে ডেল্টা ডেল্টা, ডেল্টা স্টার, তারপর হচ্ছে V2V কানেকশন। ওকে, আরও অনেক ধরনের কানেকশন আছে, আমরা নর্মালি 5 ধরনের কানেকশনের কথাই একটু বলবো। ওকে, তো বোঝা গেল যে 3 ফেজ ট্রান্সফরমার কীভাবে কানেকশন করতে হবে। হ্যাঁ স্যার। আবার একটা দুই তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার থাকলে কীভাবে 3 ফেজ ট্রান্সফরমার বানানো যাবে। হ্যাঁ স্যার। বুঝা গেল? ঠিক আছে, লাস্ট পর্যন্তই। আগামী ক্লাসে দেখি আমরা নতুন কোনো টপিক শুরু করতে পারি।